সারা বিশ্বের 162টি রাষ্ট্রের মধ্যে সারা বিশ্বের 162টি রাষ্ট্রেতে 35 এবং অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে 40-45 এবং উন্মুক্ত আছে। আপনারা জানেন করোনায় এই শিক্ষার্থীদের জীবন থেকে 2টি বছর করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে বিনা কম্পিটিশনে অতিবাহিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি হতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেশন আছে। আপনারা জানেন বিগত 20টি বছর ধরে 56% পুরা টাকা দেওয়া সত্ত্বেও নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, দলীয়করণ হয়েছে। সবকিছু বিবেচনা করে এই শিক্ষার্থীরা বিগত সময়গুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফল্য ছিল, সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছিল। আপনারা জানেন এই বিগত সরকার আমলে আপনার বয়স বৃদ্ধি না করে অবসরের সময় 2 বছর বাড়িয়েছিলেন। আপনারা জানেন এই বিগত সরকারের সময় প্রত্যেকটি সেক্টরে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অনেক মেধাবীরা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, অনেকগুলো ভাইবা অ্যাটেন্ড করা সত্ত্বেও তাদের কাঙ্ক্ষিত চাকরি পায় নাই, তারা কোনো চাকরি পায় নাই। এমত অবস্থায় আমরা যখন জুলাই বিপ্লবের মধ্যে একটা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, সেই জায়গা থেকে আমরা রাজপথে এই 35-এর প্ল্যাটফর্ম থেকে অনেক সহযোগিতা রাজপথে ছিল, যাতে করে তাদের ক্যারিয়ারের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের নিজেদের জন্য একটা বৈষম্য দূর করার জন্য তারা স্বপ্ন নিয়ে রাজপথে ছিল। আজকের এই দিনে দুঃখের সাথে বলতে চাই, আজকের এই দিনে আরো আক্ষেপের সাথে বলতে চাই, আমাদের সেই দুঃখ রয়ে গেল, আমাদের সেই কান্নারত চোখ এখনো কান্নারতই রয়ে গেল, আমাদের সেই ক্ষুধা এখনো ক্ষুধাই রয়ে গেল, আমাদের সেই অভিযোগ রয়ে গেল, আমাদের কান্ডারি এখনো, আমাদের কাঙ্ক্ষিত কান্ডারি এখনো আমরা পাই নাই, আমাদের কাঙ্ক্ষিত পাঞ্জারি এখনো পাই নাই। যে কান্ডারি, যে পাঞ্জারি এই বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্রের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার দিবে, সেই কান্ডারি আমরা এখনো পাই নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যেহেতু এই দেশের নাগরিক, আপনারাও নাগরিক, তাই অনতি বিলম্বে কোনো কালক্ষেপণ না করে এটা একটা সুষ্ঠু সুরা যদি না করেন, এই আন্দোলন যেতে একটু একটু করে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, তখন আপনাদের হাতে কিছুই করা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা আমার, আপনারা ধৈর্য হারা হবেন না। এই আন্দোলন যাতে ন্যায্য আন্দোলন, এই আন্দোলন যাতে যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন যেহেতু 12টি বছর ধরে আন্দোলন, এই আন্দোলন বাস্তবায়ন করতেই হবে। বাস্তবায়ন ইনশাআল্লাহ আমরা করবই, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। আমাদের সমাবেশে আগত বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি 2-4টি কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের যখন 2011 সালের জানুয়ারি মাসে চাকরিতে অবসরের বয়সসীমা 57 থেকে 59 করা হয়, সেই সময় তৎকালীন স্পিকার, মহান সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি প্রস্তাব করেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা হোক। এর প্রেক্ষিতে 2012 সাল থেকে আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলনটি চলে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন মহল এই বয়সসীমাটিকে 35 থেকে 40, সাবেক পরিকল্পনা মন্ত্রী 35 থেকে 40 করার প্রস্তাব দিয়েছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান, তারা সেটিকে বলেছেন চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমার দরকার নাই, চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা এর প্রেক্ষিতে বিশ্বের 162টির অধিক দেশে আমরা গবেষণা চালিয়ে, আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের বয়সসীমা তাদের দেশের ক্ষেত্রে
চাকরিতে প্রবেশের যে বয়সসীমার নীতি বিধিবিধান রয়েছে সেটির জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করে মোট 1200 পৃষ্ঠার একটি বই তৎকালীন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ খানের কাছে আমরা তুলে দিয়েছিলাম। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি 4 বার আমাদের 35-এর পক্ষে সুপারিশ করে এবং বিভিন্ন সময় মহান সংসদে কণ্ঠভোটের আয়োজন হয়। সেখানে অধিকাংশ এমপি মন্ত্রী সাংসদরা 35-এর পক্ষে প্রস্তাব করেন। আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল এই আওয়ামী লীগের কুলাঙ্গার ফ্যাসিস্ট হাসিনা, বঙ্গবন্ধুর কুসন্তান এই শেখ হাসিনা আমাদেরকে বিভিন্ন সময় রাজপথে আমরা যখন অধিকার নিয়ে দাঁড়াতাম আমাদেরকে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে হামলা করে নির্যাতন করে আমাদেরকে দমন করে রেখেছে। দীর্ঘ 16টি বছর ধরে আমরা বঞ্চিত। আমাদের অধিকারের প্রতি কর্ণপাত না করে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস প্রশ্বাস দিয়ে তার বাহানা করেছে। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু জনগণের কাছে তাকে আসতে হয়নি, সে তার মতো করে স্বেচ্ছাচারিতা চালিয়ে গেছে। বর্তমানে আমরা দেখি আসলে আমাদের এই দেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র পরিকল্পনা ছিল সেটি এখন স্পষ্ট। আসলে সবই ছিল ভারতের কুটচাল, ষড়যন্ত্র। ভারত ভিতরে ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতের এজেন্ট সরকার বানিয়ে রেখেছিল, যেটি এখন স্পষ্ট। জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা শ্রমিক সর্বস্তরের জনসাধারণ যখন এই রাস্তায় নেমে আসলো, সেই সময় এই অভ্যুত্থানের পরে এই শেখ হাসিনা যখন পালিয়ে গেল ভারতে, বিশ্বের কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই, দিয়েছে ভারত। সেই থেকে আমরা যদিও মনে করি ভারত আমাদের প্রতিবেশী, অনেক আগে থেকেই তারা আমাদের শত্রু, তারা আমাদের শত্রুর ভূমিকায় পালন করে গেছে, তারা আমাদেরকে কখনো বন্ধুর ভূমিকায় ছিল না। 1971 সালে তারা যে ভূমিকা রেখেছে সেটা তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য রেখেছে। আজকে আমরা দেখতে পাই এই শেখ হাসিনা যখন থেকে ভারতে অবস্থান করছে তখন থেকে মোদী সরকার আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথমে পানি ছেড়ে দিল, ফারাক্কা বাদ দিয়ে অতর্কিত পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো। এর পরবর্তীতে বিভিন্ন হামলা প্রোপাগান্ডা দিয়ে ভারতীয় মিডিয়ায় আমাদের নামে বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে এবং প্রকাশ্যে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়ে আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে, আমাদের জাতীয় পতাকার উপর আঘাত এনেছে। এই কথাগুলো কেন বললাম? কারণ এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ব্রিটিশ আমলে ছিল 22 থেকে 23 বছর, আপনারা খেয়াল করবেন। সেই সময় তারা শুধু কনস্টেবল আর কিছু এই নিম্ন শ্রেণীর এই পিয়ন পদে চাকরির জন্য বাংলাদেশের বাঙালিদেরকে নিযুক্ত করত। তারা শুধু মিলিটারি পদে 2-4 জনকে নিয়োগ করার জন্য বয়স সীমা ভাবে রেখেছিল। কখনোই উচ্চ পদস্থ কর্মকর্তা সেখানে বাংলাদেশ থেকে নেওয়া হয় নাই। পরবর্তীকালে যখন পাকিস্তানের জন্ম হলো 1947 সালে, এরপরে বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা 25 বছর। দেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে এই দাবিটি বয়স সীমা বৃদ্ধির দাবিটি স্বৈরাচার এরশাদ সরকারের আমলেও ছিল। সেই সময় 33 বছর পর্যন্ত করা সুপারিশ থাকলেও তখনকার 35-এর একটা দাবি ছিল, কিন্তু সেটিকে 27 থেকে সেই সময় এরশাদ সরকার সেটা করে নাই। এরশাদের পতন হয় 90 সালের পরে 1991 সালে বিএনপি সরকার তখন 27 থেকে চাকরিতে প্রবেশের বয়স সীমাটি 30-এ উন্নীত করে। এইভাবে ব্রিটিশ আমল থেকে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে। আপনারা একটু সাধারণভাবে ব্রেনটাকে প্রশ্ন করে দেখেন, আমাদের এই দেশ থেকে
এই যে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা বিদেশে চলে যাচ্ছে, যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে আসতেছে, যারা বিভিন্ন সেক্টরে দক্ষ হয়ে আসতেছে, তাদের বয়স 35, 37, 38, 40 হয়ে যায়।